সুপ্রিয় দর্শক, আমি তাজওয়ার মাহমিদ স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, অভিযোগ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের। দলটির আরেক নেতা সামান্তা শারমিন বলেছেন, পুরো সরকারই বিএনপির হয়ে কাজ করছে। উল্টো অভিযোগ বিএনপির, তাদের বক্তব্য প্রশাসনের সঙ্গে বৈষম্য বিরোধীদেরই সখ্য বেশি। বিএনপি নেতা রুহুল কবির রিজভী নাহিদ ইসলামের বক্তব্যকে পলিটিক্যাল রেটরিক বা বাগাড়ম্বর বলে অভিহিত করেছেন। এদিকে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি। সাম্প্রতিক রাজনীতি ও প্রশাসনের ভূমিকায় রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি নিয়ে আজকের সম্পাদকীয় প্রশাসন কার, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন জাবিদ রাসিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। ডিসেম্বরে নির্বাচনের দাবিতে একমত বিএনপি ও 12 দলীয় জোট। যুক্তরাষ্ট্র, চীন, ভারত নয়, জনগণই ঠিক করবে দেশের ভবিষ্যৎ। বিচার সংস্কার করে যে কোনো সময়ে ভোটে রাজি জামায়াত। সংবিধান সংশোধনে গণভোট বাধ্যতামূলক চায় এনসিপি। মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন। মন্ত্রিপরিষদ শাসিত সরকার, দ্বিকক্ষের সংসদ সহ ঐকমত্য কমিশনে একগুচ্ছ প্রস্তাব। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ। পুলিশ সদস্যদের নিষ্ক্রিয়তার প্রমাণ পেলে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। নারীর প্রতি বৈষম্য দূর করতে দ্রুত সুপারিশ বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। স্বতন্ত্র কমিশন গঠন সহ 433টি সংস্কার প্রস্তাবনা জমা নারী কমিশনের। দাবি আদায়ে কারিগরি শিক্ষার্থীদের দিনভর বিক্ষোভ, কাল মহাসমাবেশের ডাক। মেধা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন চান বুয়েট ছাত্রছাত্রীরা। আমরা আলোচনায় আসতে চাই। প্রথমেই ABM মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। আপনি নিশ্চয়ই শুনেছেন যে নতুন যে রাজনৈতিক দল এনসিপি, তার প্রধান অর্থাৎ আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি মন্তব্য করেছেন যে প্রশাসন আসলে বিএনপির পক্ষে কাজ করছে। এমন অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এবং এই অবস্থায় যদি নির্বাচন হয় সেক্ষেত্রে এনসিপি অংশগ্রহণ করবে কিনা সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। আপনি আসলে প্রশাসনকে কি আপনারা নিয়ন্ত্রণ করছেন কিনা, এবং নাহিদ ইসলামের বক্তব্য ঘিরে আপনি আসলে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে নাহিদ ইসলাম যে বক্তব্যটি রয়েছে তার যৌক্তিকতা কতটুকু যদি আমরা একটু আলোচনা করি, তাহলে কিন্তু আমরা সহজেই আমরা মূল্যায়ন করতে পারবো। জি, আপনি দেখেন যে এই সরকারটা কি একটা আন্দোলনের মাধ্যমে সরকার তৈরি হয়েছে। কারা তৈরি করেছে? তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যারা এখন এনসিপি হিসাবে নতুন নাম ধারণ করে রাজনীতির মাঠে তারা আছে। এবং এই সরকারের তাদের 2 জন প্রতিনিধি আছে, জি, 2 জন উপদেষ্টা আছে মন্ত্রী হিসাবে। তাদের নির্দেশিত প্রশাসন চলছে। সেখানে বিএনপির দিকে তীর ছোড়ার কি অর্থ আছে আমরা বরং এটা আমরা মনে করি এটা জনগণকে, মানুষকে একটা বিভ্রান্তের মধ্যে ফেলে দেওয়ার জন্য খুব কৌশলে এই কাজটি করা হচ্ছে। সরকারে আছেন আপনি, দেশ পরিচালনা করছেন আপনার, এই এনসিপির নেতারা যা বলছে সরকার তাই শুনছে। আজকে প্রশাসন আপনি দেখেন, আমরা তো দেখি পত্রপত্রিকায় সচিবালয় কারা তদবির করে, মন্ত্রীদের রুমে, সচিবদের রুমে কারা গিয়ে বসে থাকে। আপনি বিএনপির কোনো নেতা অথবা কেউ গিয়েছে, বরং আমরা কোথাও যদি কোনো কথা বলি বরং সেটার আরো নেগেটিভ হয়, বরং তার আরো বাইরে হয়। আজকে দেখেন আপনার এই যে ঢাকা মহানগরীতে ডিবির একজন কর্মকর্তা ছিলেন রেজা সাহেব, অত্যন্ত সফলতার সাথে আমরা মনে করি 7 মাস কাজ করেছে, এবং হারুনের ভাতের হোটেল অথবা ডেইলি প্রেস কনফারেন্স এগুলির মধ্যে কিন্তু কখনো উনি ছিলেন না, নিবৃত্তে কাজ করে গেছেন। এবং দেখেন তার বিরুদ্ধে একটু শব্দ নাই। কিন্তু আমরা শুনি কোনো মহল তাদের কথা শুনছে না, কারণ অনেকে তো এখানে পার্সেস হয়ে যাচ্ছে। আমরা শুনি যে কাউকে রক্ষার জন্য নানা কৌশল অবলম্বন করছে, কার বিরুদ্ধে মামলা না দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে, কাউ তার সম্পদ সেভ করে দেওয়ার জন্য নানা কৌশল অবলম্বন করা হচ্ছে, ইত্যাদি কারণে কিন্তু আজকে রেজাকও সরিয়ে যেতে হয়েছে। তো সামগ্রিকভাবে নাহিদ ইসলাম সাহেব যে বক্তব্যটি রেখেছে, বাস্তবতার সাথে এর কতটুকু মিল আছে এটা আমরা এর কোনো বাস্তবতার আমরা খুঁজে পাই না।
অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। আপনাকে স্বাগতম স্টুডিওতে। জাভেদ রাসিন, আপনি শুনছিলেন সহ-আলোচক কি বলছিলেন, এবং আমি নাহিদ ইসলামের প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, এবং নাহিদ ইসলাম যেটি বলেছে যে প্রশাসন আসলে সরকারের পক্ষে কাজ, বিএনপির পক্ষে কাজ করছে। অপরদিকে আপনাদের আরেক নেতা সামান্তা শারমিন তিনি বলেছেন শুধু প্রশাসনই নয়, সরকারই আসলে বিএনপির পক্ষে কাজ করছে। আপনাদের এটা কেন মনে হচ্ছে এবং এটার যৌক্তিকতা কি? আপনাদের তো প্রতিনিধি আছে সরকারে। ধন্যবাদ। প্রথমেই আমি সময় নিউজের যারা শুনছেন আমাদেরকে দেখছেন বিভিন্ন জায়গা থেকে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আমার সহ-আলোচকের কথার প্রেক্ষাপটে যদি আমি বলি, উনি বলছিলেন যে সরকার আসলে এনসিপি চালাচ্ছে। সরকার যদি এনসিপি চালাতো তাহলে রাষ্ট্রপতির ব্যাপারে কিংবা প্রক্লেমেশনের ব্যাপারে আমরা যে দলীয় স্ট্যান্ড নিয়েছিলাম সেটা আসলে আমরা দেখতাম যে সহজেই হয়তো বাস্তবায়ন হয়ে যেত। কিন্তু সেই ব্যাপারে যখন আমরা দেখলাম বিএনপির পক্ষ থেকে প্রচণ্ড আপত্তি আছে, সেই আপত্তির কারণেই কিন্তু সরকার এই রাষ্ট্রপতিকে সরাতে পারেনি, এবং সেই ক্ষেত্রে আমাদের যে প্রক্লামেশনের যে ব্যাপারটা সেটাও কিন্তু সরকার এক পর্যায়ে বলেছিল যে তারা নিজেরাই ঘোষণা করবে, কিন্তু সেটাও বিএনপির চাপের কারণে সেই প্রক্লামেশনও তারা ঘোষণা করতে পারেনি। এটা হচ্ছে একদম আমাদের চোখের সামনে বাস্তব উদাহরণ। আর যত যাই বলেন না কেন, বর্তমান যদি আপনি মাঠ প্রশাসনে যান, প্রত্যেকটা উপজেলায় যদি আপনি থানাগুলোতে যান, থানার ওসি থেকে শুরু করে পুলিশ কর্মকর্তাগুলো ইতোমধ্যেই, এটা হচ্ছে 5 আগস্টের পর নতুন সরকার গঠনের পর থেকে আমরা দেখি ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের চিত্রটা একই রকম। সেখানে বিএনপির পন্থী বা বিএনপির পক্ষে কাজ করছে এবং অনেক অভিযোগ আছে ওখানকার স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। আমি যদি স্পষ্ট করে বলতে চাই, প্রত্যেকটা থানার ওসি, প্রায় প্রতিটা থানার ওসি এখন বিএনপির পক্ষে কাজ করছে। প্রতিটি জায়গায় উপজেলায় মাঠ প্রশাসন বিএনপি যে কথা বলছে বিএনপির কথা শুনছে। মাঠ পর্যায়ে ভিজিএফ কার্ড থেকে শুরু করে বাকি যে ধরনের সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষের কাছে যাওয়ার কথা সেগুলো বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে সেগুলো সাধারণ মানুষের কাছে দেওয়া হচ্ছে। তো এতে করে তো প্রতীয়মান এটা অবশ্যই হয় যে পুরো মাঠ প্রশাসন এখন শুধুমাত্র মানে মাঠ প্রশাসন না, সরকারি এক প্রকার বিএনপির কথা শুনছে, এটা আমরা বলতেই পারি। কেন শুনছে বিএনপির কথা? ওসি ইউএনও এরা সেটা হচ্ছে ধরেন বিএনপি বিগত একটা তো অনেক বড় রাজনৈতিক দল, তাদের মতাদর্শিক, তাদের যে মাঠ পর্যায়ে বলেন কিংবা প্রশাসনে বলেন কিংবা বিভিন্ন সময়ে তাদের পক্ষাবলম্বনকারী অনেক মানুষ প্রশাসনে বলেন বা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছিল। তারা কিন্তু এই 5 আগস্টের পর রদবদলের মাধ্যমে তারা এইসব জায়গাগুলোতে কিন্তু চলে আসছে। যারা এই জায়গাগুলোতে আসলে একটা সময় তারা পদবঞ্চিত ছিল, একটা সময় তারা হয়তো তাদের যে জায়গায় থাকার কথা সেই জায়গায় ছিল না, কিন্তু সেই রদবদলগুলোর মাধ্যমে খুব সহজেই সেই জায়গাটাকে যদি আমরা বলি যে বিএনপি সেটাকে টেক ওভার করেছে। আর সেই প্রশ্নের ডক্টর ইউনূসের সরকার, যেখানে নাহিদ ইসলাম ছিলেন, আসিফ মাহমুদ ছিলেন, মাহফুজ আলম আছেন, তারা তো তাদের কাছে তো আমরা একটা নিউট্রাল প্রশাসনই চেয়েছিলাম, তারা কি আসলে সেটা দিতে ব্যর্থ হয়েছে? না, এখানে দেখেন, এখানে একটা ব্যাপার হচ্ছে প্রশাসন চালাতে গেলে সরকারের লোক লাগবেই, এটা হচ্ছে বাস্তবতা। আমরা যেটা নিউট্রাল অফিসারদের কি অভাব আপনি মনে করেন? নিউট্রাল অফিসারদের বর্তমানে আমি কিছুটা অভাব আমরা পরিলক্ষিত করছি, যেটা বা নিউট্রাল অফিসার যারা আছেন তাদের সংখ্যাটা এত পরিমাণ না যে আপনি পুরো বাংলাদেশের সেটা কভার করতে পারবেন। সেই কারণেই হয়তো, কিংবা আবার এটাও হতে পারে বিএনপির চাপে পড়ে আমরা অনেক সময় শুনেছি এই প্রশাসনের লোকগুলোকে বিএনপির অনেক নেতা নেতৃবৃন্দ চাপ দিয়ে ফোন দিয়ে সেটা তারা এই ব্যবস্থাটা করেছেন, এই রদবদলগুলো ঘটিয়েছেন। আচ্ছা, মোশাররফ ভাই আপনি কি বলবেন? আপনাদের ভিজিএফ কার্ড পর্যন্ত আসলে আপনাদের দিকে অভিযোগ যে ভিজিএফ কার্ড বিতরণের ক্ষেত্রে আপনাদের নেতা কর্মীরা আসলে প্রভাব খাটাচ্ছে। না, আমি একটু কথা বলি। আমি এখানে এনসিপির নেতা আছেন, আপনি কি একটা উদাহরণ দেখাতে পারবেন যে এনসিপির নেতার কাছে শুধু একজন ওসি জেলাবে খেতে চেয়েছিল যার জন্য তার উড্ড হয়ে গেছে? বিএনপির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশে আমরা অনেক অভিযোগ করেছি, অনেক অফিসার আওয়ামী লীগের। এই জন্য আমরা প্রায় বলি এনসিপি বা অথবা আমরা সবাই বলে যে প্রশাসন এখন আওয়ামী লীগের সাজানো প্রশাসন। তাহলে এনসিপির তো 2 জন উপদেষ্টা আছে, আপনি নিজেই বললেন, সজীব ভুইয়া আর মাহফুজ আলম। তাহলে তাদেরকে সরাচ্ছে না কেন? অর্থাৎ তারা যদি প্রশাসনে থাকে, আওয়ামী লীগের লোকজন এনসিপি অথবা তাদের যে কাজগুলি করানো দরকার সেটা, কারণ তারা একটা আতঙ্কের মধ্যে আছে, কখন আমাকে সরিয়ে দেয়। বরং তাদের কাজ তো খুব বেশি হচ্ছে। আমরা দেখেছি যে তাদের একজন নেতার নাম বলে আমি ছোট করতে চাই না, তার একটি জেলায় যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার কথা শোনে নাই, তাকে আইন মন্ত্রণালয়ে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। তার বাবার কথা শোনে না, তার কথাও না, তার বাবার কথা শোনে নাই। এগুলি তো আমরা পত্রপত্রিকায় দেখি। এরপরও কি বলবেন বিএনপির কথা শোনে? আপনি যান শিক্ষা মন্ত্রণালয়ে যান, কাদেরকে তারা পোস্টিং দিয়েছে, যান আপনি দেখেন।
যে একটা বিশেষ রাজনৈতিক দল দেখে ওখানে দিয়ে তারা মনে করছে তাদেরকে দিয়ে আমাদের কাজ করানো সবচেয়ে সহজ। বিএনপি সুনির্দিষ্টভাবে বলেছে এই লোকগুলি এই দলের, তাদেরকে দেওয়া হয়েছে। একটা দলের মানে একটা দলের পোস্টে ছিল, 12 বছর পর তাকে ফিরিয়ে এনে ওই পোস্টে দেওয়া হয়েছে। এই রেকর্ডটা আছে। সুতরাং বিএনপির উপর আর একটু ব্যাপার আপনাকে স্বীকার করতেই হবে, যেটা আমার মনে হয় আমার সহালোকও স্বীকার করেছে, যে বাংলাদেশের এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল হলো বিএনপি। মাঠ পর্যায়ে যদি আজকে প্রশাসনকে আপনি সফল করতে হয়, বিএনপি কিন্তু সহযোগিতা করে যাচ্ছে। আর প্রশাসনের কিন্তু এই সহযোগিতা দরকার, কারণ এই প্রশাসনের বিরুদ্ধে সবচেয়ে কে আছে? ফ্যাসিস্ট হাসিনা। যে এই হাসিনা বিএনপিকে দীর্ঘ 15.5 বছর নির্যাতন করেছে, গুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, জেল খাটিয়েছে, অসংখ্য লোককে হত্যা করেছে। সুতরাং তারা মনে করে বিএনপি দিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে মোকাবেলা করা সবচেয়ে সহজ, যার জন্য হয়তো প্রশাসন তাদের সাথে যোগাযোগ করে, এটা তাদের স্বার্থেই, নট বিএনপির স্বার্থে না। কিন্তু এমন উদাহরণ তো আমরা দেখছি যে আসলে থানা থেকে ছাত্র দলের নেতাকে গ্রেফতার করলে থানায় অ্যাটাক করে সেখান থেকে বের করে না, নিয়ে আসা এরকম হচ্ছে। যদি ঘটনা 2-4টা ঘটেও, আমি অস্বীকার করছি না, ঘটলে আপনি দেখবেন বিএনপি তার বিরুদ্ধে কি অ্যাকশনটা নিয়েছে। ইতিমধ্যে নানা অভিযোগের ভিত্তিতে, মুন্সিগঞ্জে ঘটেছে, না গাজীপুরে না ঘটেছে। আমি আপনার সাথে দ্বিমত করছি না, কিন্তু আপনি দেখবেন তার বিরুদ্ধে অ্যাকশনটা কি হয়েছে। তাকে গ্রেফতার, অলরেডি এই ধরনের 2-1টি ঘটনা আমি জানি, সবাই এখন জেলে। আপনি দেখেন বিএনপিকে ক্ষমা করেছে, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তার পদ কেড়ে নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দিয়ে তাকে জেলে দেওয়া হয়েছে। আপনি এই যে জিরো টলারেন্স নীতি, এটাকে আপনি কিন্তু অভিনন্দিত করবেন না, বরং আপনি কোথায় আপনি এই যে জেলাপি খেতেছে ওসি উড্ড হয়ে গেছে, তার উপর একটা কি যে দাঁড়িয়ে বলতেই পারে যে ভাই আপনি একটু আমাকে জেলাপি, এর জন্য একটা অফিসার উড্ড হয়ে যাবে? একজন সমন্বয়কের বাবার কথা শুনবেন না, জজের জন্য জজকে আপনি আইন মন্ত্রণালয়ে অ্যাটাচ করে দেবেন? এই ঘটনা তো অসংখ্য আমরা দেখি। তো সুতরাং আপনাকে নির্মোহভাবে বিশ্লেষণ করতে হবে। আজকে আপনি দেখবেন, আজকে ওনারা 8 তারিখ সরকার, মানে আর বলতে ইউনিট সরকার 8 তারিখ হয়েছে, 5, 6, 7, 8 কারা বাংলাদেশকে পাহারা দিয়েছিল বলেন? এনসিবি তো সেই সাংগঠনিক কাঠামো নাই, তারা এখনও তাদের মানে শুধু সেন্ট্রাল একটি কমিটি গঠন হয়েছে, অনেকটা জেলা উপজেলা এই ধরনের তাদের কমিটি নাই। তো সুতরাং এই যে প্রশাসনকে সারা বাংলাদেশে কে সহযোগিতা করে যাচ্ছে, আজকে যে ডক্টর ইউনূসের সাফল্য, এটার পিছনে সবচেয়ে কার ভূমিকাটা বেশি? আবার এই অভিযোগটা আসলে আপনার সহ আলোচকও তুলছিলেন এবং আমরাও আসলে অনেকটা জানি যে আসলে যে জুলাই ঘোষণাপত্র, যেটি আসলে ডিসেম্বরের 31 তারিখ ঘোষণার কথা ছিল, সেটি বিএনপির কারণে হয়নি, বিএনপি ভেটো দেওয়ার কারণে হয়নি, রাষ্ট্রপতি অপসারণের যে বিষয়টি সেটি হয়নি, সংবিধান বাতিল বা ছুঁড়ে ফেলে দেওয়ার যে প্রশ্নটি এসেছিল সেটিও আসলে বিএনপির বাধা দেওয়ার কারণে হয়নি। তো আসলে মানে একভাবে তো আসলে এভাবেও বিবেচনা করা যায় যে বিএনপি যা চাচ্ছে, আসলে ছাত্ররা যা চাচ্ছে, বিএনপি যেটাকে ভেটো দিচ্ছে, সরকার সেটাই মেনে নিচ্ছে। না, আপনার এই যে সরলীকরণ, এটা কোনোভাবে আমি সমর্থন করা যায় না। আপনাকে একটা কথা বলি, আপনাকে আমি কিন্তু আমাকে একটু নির্মোহভাবে আলোচনা করতে দেবেন। এখন সরকারটা কি সরকার আমি জানি না, আমার সহালোক স্বীকার করে, এটা কি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট? না, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না, সাংবিধানিক সরকার না এটা। আপনি সাংবিধানিক সরকার যদি হয়, রাষ্ট্রপতিকে আপনি সরাবেন কিভাবে? আপনি হোয়াট ইজ দ্য নেক্সট? রাষ্ট্রপতির পর কে? আমার কনস্টিটিউশনে স্পষ্ট বলা আছে যে রাষ্ট্রপতির পর সমতা, আপনার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। সি অলরেডি রিজাইন, ডেপুটি স্পিকার ইন জেল, কে নেবে দায়িত্ব? যখন সাংবিধানিক ভ্যাকুয়াম তৈরি হবে, তাইলে কি আপনি কেন অগণতান্ত্রিক কোনো সরকারকে আপনি ইনভাইট করছেন? ওপেন বলেন আপনি যে আমরা অন্য বিশেষ শাসন আমরা চাই, নাম্বার 1। 2, আপনি বলেন জুলাই ঘোষণা তো আপনি সব মুক্তিযুদ্ধকেই অস্বীকার করছেন। আপনি আমার যে সাংবিধানিক সরকারের ধারাবাহিকতা, তাদের 2 জন উপদেষ্টা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, 2 জন তাদের, তাইলে 2 জন তারা যদি সংবিধান না মানে, তাইলে তারা উপদেষ্টা কেন? তাদেরকে রিজাইন করতে বলেন যে এই কনস্টিটিউশনাল ধারাবাহিকতা আমরা থাকবো না, এটা এই সংবিধান অবৈধ। তারা তো অবৈধ বলছে না, তারা তো শপথ নিচ্ছেন এবং অলরেডি তাদের ক্ষমতা এনজয় করছে। তা আপনি একদিকে সংবিধানকে মানবেন, আপনার ক্ষমতা এনজয় করবেন, অন্যদিকে আপনি বলবেন আমি সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবো। এই যে সব বিরোধিতা, এইটা কোনো যুক্তিতে আপনার টেকে না, বরং এইটা জনগণকে বিভ্রান্ত করার জন্য আপনি খুব চটুল কিছু কথা বলছেন। অসংখ্য ধন্যবাদ। জাবেদ রাসিন, আপনার কাছে আসি। আপনি আজকে ছিলেন ঐক্যমত্য কমিশনের সঙ্গে যেই সভা, সেখানে বা বৈঠক আলোচনা, সেখানে আপনি ছিলেন এবং সেখানে আপনাদের দলের আহ্বায়ক বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থান কেবল ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক ও গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে, সেটি আসলে লক্ষ্য ছিল।
আপনারা আসলে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে আসা বলতে আসলে কোন দলের দিকে ইঙ্গিত করেছেন সেটি জানতে চাই, এবং আসলে তাহলে একটি দলের পরিবর্তে তো আরেকটা দলই আসবে আসলে সামনে নির্বাচন হলে নাকি? না, সেটা তো অবশ্যই। আমরা তো চাচ্ছি যে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, যেটা আমরা বারবার বলে আসছি। হুম। দেখেন, এখানে আসলে আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে একটু ইতিহাসে যেতে হবে, ফেরত যেতে হবে। বাংলাদেশে তার আগে আমি একটু আমার সমালোচকের একটু কথার দুইটা যদি আমি একটু জবাব দিতে চাই, সেটা হচ্ছে 5ই আগস্ট থেকে উনি বলেন 5, 6, 7, 8 কারা পাহারা দিয়েছে? 5, 6, 7, 8 পাহারা দিয়েছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাস্তায় নেমে এসেছিল, সেই ছাত্র জনতা এই 5 থেকে 8 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে পাহারা দিয়েছে। শুধু তাই নয়, এই সরকার ক্ষমতা গ্রহণের পর ডাকাত থেকে শুরু করে বিভিন্ন সময়ে মন্দির পাহারা থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের ডাকেই সাধারণ জনগণ রাস্তায় নেমে এসে সেই পাহারাটা দিয়েছে। আরেকটা কথা, সংবিধানকে ছুঁড়ে ফেলার ঘোষণা কিন্তু তাদের নেত্রী দিয়েছিলেন। এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে। আমরা সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলিনি। আমরা বলতে চাচ্ছি সংবিধানে এমন একটা অবকাঠামো রয়েছে যেটা স্বৈরতন্ত্রকে উৎসাহিত করে, যেটা এক ব্যক্তির ক্ষমতাকে অনেক বেশি পাওয়ার দিয়ে থাকে একটা ব্যক্তিকে। আমরা সেই জায়গা থেকে কথা বলতে চাই যে এই যে সিচুয়েশনটা সৃষ্টি হলো গত 15 বছর ফেসিবাদ, সেটার পেছনে আমি কিন্তু বলবো সেটার পেছনে দায় আছে বিএনপির। সেই দায় কিন্তু বিএনপি এড়াতে পারে না। আপনি দেখেন 1996 সালে যখন এই বিএনপি কিন্তু আওয়ামী লীগের মতনই একটা নির্বাচন করেছিল, তারা একদলীয় একটা নির্বাচন, কিন্তু আওয়ামী লীগের প্রবল আন্দোলনের প্রেক্ষিতে তারা টিকতে পারেনি। তারা সেই ক্ষমতা ছেড়ে দিয়ে তখন তারা একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতা ছেড়ে দিল। এরপরে আমরা দেখি 2006 সালে এই বিএনপি তখন তারা ক্ষমতায় থাকার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা রাষ্ট্রপতির বয়স বাড়িয়ে দিয়ে একটা সাংবিধানিক সংকট সৃষ্টি করলো এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা এই সংবিধানকে ব্যবহার করে, সংবিধানের কাঁধে বন্দুক রেখে সংবিধানকে ব্যবহার করে পাওয়ারে থাকার জন্য, ক্ষমতায় থাকার জন্য তারা সংবিধানকে ব্যবহার করেছে এবং এর ফলে নতুন একটি সাংবিধানিক সংকট সৃষ্টি হয় এবং যার কারণেই কিন্তু 1-11-এর সৃষ্টি। সেই 1-11-এর ফসল হচ্ছে বিগত 16 বছরের এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। তো আমরা স্পষ্ট করে বলতে চাই, এই যে সংবিধানের যে ব্যাপারটা, সংবিধানে এক ব্যক্তিকে, একটা দলকে, একটা গোষ্ঠীকে যে বিশেষভাবে একটা ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতার কাঠামোটাকে আমরা ভেঙে ফেলতে চাই। আমরা বলতে চাই এখানে অবশ্যই ট্রানজিশন অফ পাওয়ার হবে। সেই ট্রানজিশন অফ পাওয়ারকে আমি 5 বছর পর পর একটা গৃহযুদ্ধ দেখব, আবার 5 বছর পর আমি এখন। কিন্তু সেক্ষেত্রে যদি আপনার আসলে মানে ফ্যাসিবাদের আশঙ্কা থেকে যদি আপনি সেই আশঙ্কাটা মেটাতে চান, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতা একটু কমিয়ে দিলেই তো হয়, কিংবা 70 অনুচ্ছেদ সেটিকে বাতিল করলে হয়। সংবিধানের মূলনীতি যেটি আপনাদের আজকেও আপনারা সংস্কার কমিশনে, ঐকমত্য কমিশনে বলেছেন যে সংবিধানের 4টি মূলনীতি বাদ দিতে হবে। মূলনীতি বাদ দেওয়ার কারণ মানে সংবিধানের 4টি মূলনীতি বাদ দেওয়ার কথা বলিনি, আপনি মনে হয় একটু ভুল ব্যাখ্যা আপনাদের যে প্রেস বিজ্ঞপ্তি আমি দেখলাম সেখানে এটা উল্লেখ সেখানে বলা হয়েছে 1972 সালের যে 4টি মূলনীতি, সেই 4টি মূলনীতি আমরা বাদ দেওয়ার পক্ষে। কারণ সেই 4টি মূলনীতি হচ্ছে একটি বিশেষ দলের মূলনীতি এবং পরবর্তীতেও আমরা দেখেছি, পরবর্তীতেও সংবিধান সংশোধনের মাধ্যমে অন্য আরেকটি দল তাদের দলের যে মূলনীতি, সেই মূলনীতিকে সংবিধানের মূলনীতি হিসেবে তারা ইনকর্পোরেট করেছে। তো আমাদের প্রশ্নটা হচ্ছে এখানে কোনো একটি দলের মূলনীতিকে যেন রাষ্ট্রের মূলনীতি হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা না হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রস্তাবনাটা ছিল এটাই। আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা আমরা বলেছি, শুধু তাই নয়, আপনি একটু দেখবেন যে বাংলাদেশের বিগত 16 বছরে যদি বলি, 16 বছর না, এটা আমরা 90-এর পরে থেকে দেখেছি ধারাবাহিকভাবে গত 16 বছরে বিশেষভাবে হয়েছে, ব্যাপ্তিটা অনেক বেশি ছিল। সেটা হচ্ছে প্রতিটি রাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা হয়েছে, প্রতিটি রাষ্ট্রীয় কাঠামোতে দলীয়করণ করে সেগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়েছে। আমরা বলতে চেয়েছি এই যে দলীয়করণ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বন্ধ করতে হবে। এর মাধ্যমে আসলে গুণগত পরিবর্তন আসবে। না হলে আমি যদি এখন আমার প্রধান বিচারপতি, সে যদি আমার দলীয় লোক হয়, আমি কখনোই ট্রানজিশন অফ পাওয়ারটা আমার পিছিয়ে সেটার জন্য আপনারা একটা সুপারিশ দিয়েছেন, জ্যেষ্ঠ যে হবে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে হবে। আমি এনসিপির যে সংবাদ বিজ্ঞপ্তি তা থেকে যদি পড়ি যে 72-এর সংবিধানের 4 মূলনীতি এবং পরবর্তীতে সংশোধনীর মাধ্যমে গৃহীত বিভিন্ন দলীয় মূলনীতিকে সংবিধানের মূলনীতি থেকে বাদ দিতে হবে, এটি বলছে। আপনারা আসলে এটার সঙ্গে কতটা একমত? আমি একটু কথা বলি। আজকে 72 সংবিধান একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এটা তৈরি হয়েছে এবং আপনি দেখবেন যখন এই সংবিধান মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে নাই, ইতিমধ্যে কিন্তু 16তম সংবিধান পর্যন্ত সংশোধন করা হয়েছে। জি, আমার যদি যুগের চাহিদা, সময়ের চাহিদার উপর কিন্তু মানুষের ডিমান্ড নির্ভর করে। জি, আপনি সেই চাহিদা পূরণ করার জন্য আমরা স্বীকৃত সংবিধান সংশোধনের তো সুযোগ আমার আছে। দেখেন, আমার মুক্তিযুদ্ধের সময় আমার কি ছিল, আমার
সংসদীয় গণতন্ত্র ছিল, আবার এটা রাষ্ট্রপতি শাসিত সরকার গেছে, আবার এটা মন্ত্রিপরিষদ সরকার। অর্থাৎ কি জনগণের চাহিদাকে আপনি ধারণ করেই তো রাজনৈতিক দলগুলির কাজ, রাজনৈতিক শক্তির কাজ। এখন এনসিপি যে কথাগুলি বলছে, এনসিপি তো একটা পলিটিক্যাল পার্টি। জি, একটু ছোট করে যদি বলেন, হ্যাঁ, আমি আমার ছোট আরো করে অনেক বলি। প্রশ্ন আছে। জি, তাদের এই যে তারা সংবিধান চেঞ্জ করবে, তাদের এইটা ভিত্তিটা কি, রাইটটা কি তাদের? হোয়াট ইজ দ্য রাইট বলেন আপনি? তারা তো একটা রাজনৈতিক দল, তারা কি জনগণের ম্যান্ডেট নিয়েছে? বরং তাদের সাথে এক সুযোগ আছে। তারা যদি মনে করে আমরা বাংলাদেশের মূলনীতি মানি না, হ্যাঁ মানতেই পারে, তাদের একটা বিশ্বাস থাকতেই পারে। তারা যদি মনে করে আমরা এই পরিবর্তন আনবো, আগামী জাতীয় সংসদ নির্বাচন আছে, তারা সংসদে তারা নির্বাচনে অংশগ্রহণ করুক, করে বলুক আপনারা যদি আমাদেরকে, জনগণ যদি তাদেরকে নির্বাচিত করে, তারা এই পরিবর্তন আনবে। এখন কি তাদের সেই পরিবর্তন করার ন্যূনতম কোনো রাইট আছে? এবং এনি রাইট? নো, কোনো রাইট নেই। কারণ জনগণ তাদেরকে কোনো ম্যান্ডেট দেয় নাই। গণ অভ্যুত্থান ম্যান্ডেট না? গণ অভ্যুত্থান কি একা তাদের? না। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে আপনি দেখেন অধিকাংশ রাজনৈতিক দল কি চায়। একমাত্র এনসিপি যা চায়, আমি দেখি কোনো রাজনৈতিক দলের সাথে তার কোনো মিল নেই। তাহলে আপনি কি আপনি কি সেই একনায়কতন্ত্র যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছেন, আপনি কি সেইটা কি আবার আপনি ইম্পোজ করতে চান জনগণের উপর? আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটি আজকে হাসান আব্দুল্লাহ, এনসিপির নেতা, তিনি বলেছেন যে আগামী নির্বাচন আসলে আইনসভা এবং গণপরিষদ একসঙ্গে নির্বাচন চান, সেটি আসলে আইনসভা হিসেবেও ফাংশন করবে, পাশাপাশি একটি নতুন সংবিধানকে পাশ করার জন্য গণপরিষদ হিসেবেও তাকে স্বীকৃতি দিতে হবে। আমি বুঝলাম না গণপরিষদ কেন হয়, সংবিধান, নতুন সংবিধান পাশ কেন? করার জন্য। আমরা জনগণকে নতুন সংবিধান চায়, জনগণ কি চায় নতুন সংবিধান? আপনি বলেন রাস্তাঘাটে আপনার, এখন তো পার্লামেন্ট নাই। এই যে আপনার জনগণের যে কণ্ঠস্বরটাকে আপনার মেজারমেন্ট করার স্কোপটা কি? ইটস দ্য অনলি পলিটিক্যাল পার্টি। এখন পলিটিক্যাল পার্টি, আপনি এটা স্বীকার করেন তো? নিশ্চয়ই আমার সমালোচকও স্বীকার করে, রাজনৈতিক দলগুলি তো এখন জনগণের সে কণ্ঠস্বরকে ধারণ করে। জি, আপনার মেজরিটি কি চায়? আজকেও আমি দেখলাম একটা জরিপ হচ্ছে বাংলাদেশে, 68% লোক ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আপনি গণতন্ত্রের কথা বলবেন, বৈষম্য মুক্ত বাংলাদেশ চাইবেন, আবার আপনি এককভাবে কাউর উপর কিছু চাপিয়ে দিতে চাইবেন। ইট ইজ নট এ ডেমোক্রেসি, জি, ইট ইজ ফ্যাসিস্ট। জি। আপনি কি শেখ হাসিনা যাওয়ার পর আরেকটা ফ্যাসিস্টকে ইনভাইট করছেন? আমি অনেক সময় নো, দেখি। ইম্পসিবল। জাভেদ জাসিন, আপনার কাছে এই ব্যাখ্যাটা জানতে চাই যে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন আপনারা একসঙ্গে কেন চান? তিনি বলছেন যে আপনারা কি আসলে জনগণের ম্যান্ডেট নিয়েছেন কিনা সংবিধান পরিবর্তনের জন্য? আচ্ছা, মানে গণ অভ্যুত্থান তো একটা ম্যান্ডেট যদি না হয়, এর চেয়ে বড় ম্যান্ডেট কি হতে পারে আমার জানা নাই। আর গণ অভ্যুত্থান তো সবারই, এটা ঠিক আছে। এখন সেই যে মানুষ রাস্তায় নেমে এসেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারা কি একটা নির্বাচনের জন্য রাস্তায় নেমে এসেছিল? তারা হাসিনার পতনের জন্য নেমে এসেছিল। নির্বাচনের জন্য যদি রাস্তায় নেমে আসতো, তাহলে তো তারা এই 2024 সালের যে ইলেকশনের আগেই রাস্তায় নেমে আসতো। তারা তো জনগণ রাস্তায় নামেনি, জনগণ রাস্তায় নেমেছে এই যে ফ্যাসিবাদী কাঠামো, এই কাঠামোর কারণে তারা বিগত 16 বছরে এই অত্যাচার নিষ্পেষণে তারা অতিষ্ঠ হয়ে উঠেছিল। এই অতিষ্ঠতা থেকেই তারা রাস্তায় নেমে এসেছিল। একটু সংক্ষেপে যদি বলি, 72-এর সংবিধান উনি বলছেন মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে। মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে আমাদের যে মূলনীতি ছিল 3টি: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। কিন্তু 72-এর সংবিধানের মাধ্যমে আওয়ামী লীগের যে দলীয় 4টি মূলনীতি, সেই 4টি মূলনীতিকে ইনকর্পোরেট করা হলো, তাই না? 79 সালে যে সংবিধান সংশোধনের মাধ্যমে বিএনপি তাদের দলীয় মূলনীতিকে সংবিধানে তারা ইনকর্পোরেট করলো। দলীয় মূলনীতি কি বলেন বিএনপির? দলীয় মূলনীতি যেটা, সেখানে সমাজতন্ত্রের আপনারা ব্যাখ্যা দিলেন, সেটা হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক সমাজতন্ত্র, এবং ধর্মনিরপেক্ষতার জায়গায় আপনারা সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস নিয়ে আসলেন। ঠিক আছে, আমরা বলছি সেটা তো আপনাদের দলীয় মূলনীতি, দলীয় মূলনীতিটাই আপনারা ইনকর্পোরেট করলেন। সেটার পক্ষে বিপক্ষে আমি বলছি না, আমরা বলছি একটা দলীয় মূলনীতিকে রাষ্ট্রের মূলনীতিতে নিয়ে আসা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা বলেছি আরেকটা বিষয় হচ্ছে সংবিধান সংশোধন, 16টা সংশোধন হয়েছে। আপনি আমাকে বলতে পারবেন 16টা সংশোধনীতে কয়টা সংশোধন হয়েছে যে সংশোধনীতে মানুষের উপকারের জন্য, মানুষের ভালোর জন্য সংবিধানে সংশোধন করা হয়েছে? প্রতিটা সংশোধন করা হয়েছে নিজেদের পাওয়ারকে, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। একদল তাদের মতন করে করেছে, আরেক দল এসে তাদের মতো করে করেছে। প্রত্যেকটা দল সংবিধানকে ব্যবহার করেছে, সংবিধান সংশোধন করেছে শুধুমাত্র ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। আমরা এই ধারণা থেকে আসলে বের হতে চাই। এবং আপনি জানবেন যে সংবিধানের কিছু বেসিক স্ট্রাকচার থাকে। তো বাংলাদেশের যে বর্তমান সংবিধান, এই সংবিধান গতটা 16টা সংশোধনের মাধ্যমে এই বেসিক স্ট্রাকচারটাকে ভেঙে চুরে একেবারে শেষ করে ফেলা হয়েছে। এই কারণে আমরা বলছি যে এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এটা আর সংশোধনের মাধ্যমে এটাকে আর নতুন করে পুনরুজ্জীবিত করা সম্ভব না। এই কারণে আমরা চাই নতুন করে সংবিধান লেখা হোক, এবং নতুন করে সংবিধান লিখতে হলে সেই সংবিধানের একমাত্র যদি অথরিটি বলি সেটা হচ্ছে গণপরিষদ। আপনাদের দলীয় মূলনীতি কি? আমাদের দলের মূলনীতি এখন পর্যন্ত প্রতিরোধ, যেটা আমাদের জুলাই বিপ্লবের যে আমরা 3টি মূলনীতি, সেটাই আমরা এখন ধারণ করছি আমাদের দলীয় হিসেবে।
এবং সেই ক্ষেত্রে আমরা নতুন করে বলতে চাই যে ইভেন আমাদের কি বলে দলের যিনি আজকে আহ্বায়ক তিনি কিন্তু বলেছেন যে সংবিধানের মূলনীতি থাকতেই হবে, এটারই বা বাধ্যবাধকতা কোথায় আছে? যেখানে একটা রাষ্ট্র, যেখানে আমার বলা হচ্ছে একটা প্রজাতন্ত্র, যেখানে আমার মানুষের রাইটসের কথা বলা হচ্ছে, নির্বাচন ব্যবস্থার কথা বলা হচ্ছে, ডেমোক্রেসি, সেখানে আসলে মূলনীতিটাই থাকার বা দরকার কি, প্রয়োজনীয়তা কি? উনি এই প্রশ্নটাও করেছেন। জি, প্লুরালিজমটাকে ঢোকাতে বলেছেন সম্ভবত আপনার। না, প্লুরালিজমের ক্ষেত্রে আমরা এটা একটা ভুল ব্যাখ্যা করা হয়েছে। প্লুরালিজম আমরা ঢুকাতে বলিনি। প্লুরালিজম কিন্তু ঐকমত্য কমিশন বা সংবিধান সংস্কার কমিশন তারা এটাকে সুপারিশ করেছে। আমরা সেটার সার্বিক আমরা বলেছি সংজ্ঞা চেয়েছি, বহুত্ববাদ বলতে তারা কি বোঝাতে চেয়েছে এবং এটা সর্বজন গ্রাহ্য সংজ্ঞা কি না সেটাও আমরা জানতে চেয়েছি তাদের কাছে। আমরা বহুত্ববাদ ঢোকাতে বলিনি। বহুত্ববাদ বলতে তো সব মানুষের সহাবস্থান একটা দেশের মধ্যে, এটাই তো বহুত্ববাদ। এখানে সমস্যা কিছু আছে? বহুত্ববাদের ক্ষেত্রে যেহেতু সমাজের রাষ্ট্রের বিভিন্ন পোর্শন থেকে এটা নিয়ে কথা উঠেছে, সেই কারণে আমরা তাদের সেই কনসার্নটাই জানিয়েছি যে এই যে কনসার্নটা উঠেছে সেই কনসার্নটা কিভাবে মিটিগেট করা যায় বা এই ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশন বা ঐকমত্য কমিশন কি ব্যবস্থা নিয়েছে সেটা আমরা জানতে চেয়েছি। জি, অসংখ্য ধন্যবাদ। সংবিধান এটি উনি খুব ভালোভাবে বলেছেন যে আসলে যখন যে দল ক্ষমতা এসেছে আওয়ামী লীগ এবং বিএনপি, তারা নিজেদের মতো করে সংবিধান পরিবর্তন করে নিজেদের মূলনীতি ঢুকেছে। আপনি নিশ্চয়ই এটা বলতে চাইলে বলতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যে তারা আজকে যে সুপারিশগুলো দিয়েছে তারা সেখানে প্রার্থীর বয়স ন্যূনতম 23 এবং ভোটাধিকারের বয়স ন্যূনতম 16 করার জন্য তারা দাবি করেছেন, অর্থাৎ নির্বাচনের ক্ষেত্রে। এই দুইটি বিষয় নিয়ে আপনি যদি হ্যাঁ, আমি একটা কথা বলি যে একটি রাজনৈতিক দল ক্ষমতায় যায় কিভাবে? জনগণের ভোটে তো। জি, এটা বিশ্বাস করেন, আমি বিশ্বাস করেন এনসিপি জনগণের ভোটে তো। তো জনগণ কাকে কিভাবে ভোট দেয়? আপনি জনগণের কাছে তার একটা ম্যানিফেস্টো ঘোষণা করেন, কর্মসূচি ঘোষণা করেন। যদি আমাকে এই কর্মসূচি আপনি আমাকে ম্যান্ডেট দেন, আমি আগামী দিনে বাস্তবায়ন করব। জি, যেমন আপনি একটা বলি 90 নির্বাচনের সময় তো বাংলাদেশে তখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, বিচারপতি সাবিদ্দিন অস্থায়ী রাষ্ট্রপতি, আপনার স্পষ্ট খেয়াল আছে। রাজনৈতিক দলগুলি কি বলেছে? যদি তোমরা আমাকে নির্বাচিত করো আমি পার্লামেন্টে ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে যাব। ইজ দ্য দলীয় কর্মসূচি? আমি জানি না এনসিপি এটা কিভাবে ব্যাখ্যা। দলীয় কর্মসূচি, জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে, আমি এখানে যেতেই হবে। সুতরাং এটা কি যদি উনি এটা মূল্যায়ন করে একটা ট্যাগ লাগিয়ে দেয় যে এটা দলীয় নো, আমার নির্বাচন জনগণ আমাকে রাখ দিয়েছে। এক নাম্বার 2 আপনি বলেছেন আর দুটো রাষ্ট্রধর্ম যখন করা হয় কিংবা তখন তো জিয়াউর রহমান আসলে নির্বাচিত কি ছিলেন নাকি? যখন উনি যে অভিযোগগুলো উত্থাপন করেছেন তখন কি জিয়াউর রহমান নির্বাচিত ছিলেন? নির্বাচিত ওই সময় বাংলাদেশে কোনো সংবিধান ছিল না। যখন সংবিধান না থাকে, কারণ আমরা 75-এর পর সংবিধান স্থগিত করা হয়েছে, সামরিক শাসন দেওয়া হয়েছে। যখন সংবিধান না থাকলে কিভাবে আইন পাস হয়? রাষ্ট্র কিভাবে পরিচালনা? রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে। অর্ডিন্যান্স কখন আইনে পরিণত হয়? নেক্সট পার্লামেন্ট যখন ওইটাকে অ্যাপ্রুভ করে। সুতরাং তখন তো পার্লামেন্ট ছিল না। সুতরাং তখন রাষ্ট্রের প্রয়োজনে অধিকাংশ মানুষ চেয়েছে যে রাষ্ট্র এইটা হোক। মহান আল্লাহ তাআলা, বাংলাদেশে এখন 90% লোক ধর্ম বিশ্বাস করে। আপনি গণতন্ত্র বিশ্বাস করলে আপনি কি সেটাকে অ্যাড্রেস করবেন না? একদিক গণতন্ত্রের কথা বলবেন, আবার সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে আপনি মূল্যায়ন করবে, তাই না? আর দুইটা প্রশ্ন আপনি জানো কি করেছেন? এটা হচ্ছে প্রার্থীর বয়স তারা পড়তে পারে। এখানে আমি একটা বুঝতে পারছি না, একটা রাজনৈতিক দলের মধ্যে একটা ম্যাচুরিটি দরকার আছে। আমার বাংলাদেশের শিশুর সংখ্যা হলে কত? 16। তা আপনি 16তে যদি আমার শিশুর সংখ্যা যদি আপনি চেঞ্জ করতে যান, আইন চেঞ্জ করতে হবে এদের বিচারে। কারণ 16 বছরে যদি কেউ অপরাধ করে তাকে শিশুরালয়ে চলে যায়, তার বিচার করতে তাৎক্ষণিকভাবে করা যায়। তা আপনি এখানে কোন বিবেচনায় আপনি বলছেন যে ভোটার 16 করতে হবে? জি না, আমি এটা বলেন, এটা অ্যাবসলিউটলি এটা ইমেচুর। অর্থাৎ এই যে বর্তমান এনসিপিকে একটা সহায়তা দেওয়ার জন্য মনে করছেন ইয়ং জেনারেশনদের সাপোর্ট করে, সুতরাং এই অল্প বয়সে প্রার্থী যদি দেওয়া যায় হয়ে যাবে। এগুলি তো মৌলিক বিষয়, এগুলি তো চেঞ্জ করতে আপনার রাজনৈতিক দলগুলির ঐক্যমত লাগবে। একটা দল বললে আমি এইটা, বিএনপি আপনি এখন যদি বলে আমি এটা চাই, হয়ে যাবে? যদি অন্যান্য রাজনৈতিক দলগুলি সেটা সমর্থন করে, বাংলাদেশের জনগণ যদি সমর্থন না করে, তা আপনি বলছে কোন বিবেচনা আপনি 16 বলছেন? আমাকে ব্যাখ্যা দেন। আপনি শিশুর সংখ্যা চেঞ্জ করেন, বাংলাদেশের আইন চেঞ্জ করেন, বিচারালয় চেঞ্জ করেন। আসলে আপনারা কি নিজেদের একটা আপার হ্যান্ড রাখার জন্য আমরা যদি নির্বাচন গণতন্ত্রের দিকে যদি আমরা যাই, আমি যদি ভোট দিতে পারি তাহলে মৌলিক প্রিন্সিপাল যেটা, আমরা প্রিন্সিপালে যদি ফেরত যাই গণতন্ত্রের, যে ভোট দিতে পারে সে অবশ্যই একটা প্রার্থী হতে পারবে। এটা হচ্ছে মৌলিক গণতন্ত্রের একটা প্রিন্সিপাল, যে আমি যদি ভোট দেওয়ার আমার অধিকার থাকে, আমার প্রার্থী হওয়ার অধিকার থাকতে হবে। এটা হচ্ছে কথা। কিন্তু আমাদের দেশে, এটা বিশ্বের অনেক দেশেই কিন্তু এই প্রার্থী হওয়ার বয়স 16 বছরের ইতিহাস নজির আছে। আমাদের এখানে যেটা হয়েছে 18 জায়গায় আমরা 16কে বলেছি, কারণ হচ্ছে আমাদের বর্তমান এই যে জেনারেশন বা জেনজি যারা এই অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের ম্যাচুরিটি আমি বলবো যে 18-র তুলনায় তাদের অনেক বেশি, এবং সেই কারণে রাষ্ট্র
পরিচালনার জন্য যে ভোট দেওয়ার এবং রাষ্ট্রে কারা আসবে সেই নির্ধারণ করার যথেষ্ট ম্যাচুরিটি তাদের মধ্যে রয়েছে বলে আমরা বিশ্বাস করি। এই কারণে আমরা এটাকে 16 করার পক্ষে মত দিয়েছি আমরা। আর 23-এর ক্ষেত্রে যেটা একই ব্যাখ্যা। আর আমার খুব একটা ইন্টারেস্টিং লেগেছে যে আপনারা আমি কিন্তু আমার সওয়াল কিন্তু জবাব দেয়নি। আপনার 16 কিন্তু আমার শিশুর সংখ্যা, তাইলে আপনার বাংলাদেশের সম্পূর্ণ আইন বিচার ব্যবস্থা সবকিছু কিন্তু পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে কি হবে সেটা বলছেন, সেটা নিয়ে জবাব দিবেন। এবং আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে আপনাদের যে দল থেকে যে সুপারিশগুলো দিয়েছেন, যে প্রেস বিজ্ঞপ্তিটা আমাদের হাতে এসেছে, সেখানে একটি বিষয় ইন্টারেস্টিং লেগেছে যে আপনারা সম্ভবত সুপারিশ করেছেন যে সংসদ সদস্যরা স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। মানে এটার অর্থ কি তাহলে? এটার অর্থ হচ্ছে দেখেন, একজন এমপির মূল কাজটা কি? একজন এমপির মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। কিন্তু আমাদের প্রেক্ষাপটে, আমাদের দেশের প্রেক্ষাপটে এবং প্র্যাকটিস হচ্ছে একটা এমপি তার ওই কনস্টিটিউয়েন্সিতে সে হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। সে ওখানকার উন্নয়ন প্রকল্প কোথায় কি হবে সে নির্ধারণ করে দেয়, তার ওখানে কোন রাস্তাঘাট হবে সে নির্ধারণ করে দেয়। এটা তো তার কাজ না, এটা হচ্ছে আমার স্থানীয় সরকারের কাজ। তো আমরা এই কারণে বলেছি আমরা যে এই যে যদি আমরা আমাদের যে বেসিক স্ট্রাকচার যদি আমরা ঠিক করতে চাই, তাহলে একটা এমপির যে মূল কাজ তাকে সেই কাজের মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে আইন প্রণয়ন করা। তার কাজ আইন প্রণয়ন করা, তিনি আইন প্রণয়ন করবেন। 5 বছর ধরে তো আইন প্রণয়ন হবে না, সেক্ষেত্রে আসলে অন্যান্য দেশের প্র্যাকটিসটা কি? সেটা সব দেশের প্র্যাকটিস এইটাই। একজন এমপি সাধারণত তিনি হচ্ছে আইন প্রণয়ন করবেন, তিনি পার্লামেন্টারিয়ান হিসেবে থাকবেন এবং স্থানীয় পর্যায়ে যে উন্নয়ন, স্থানীয় পর্যায়ের যে ব্যবস্থাপনা, সেটার জন্য স্থানীয় সরকার করবে, লোকাল গভর্নমেন্ট। কিন্তু আমাদের এখানে দেখা যায় এমপিরা লোকাল গভর্নমেন্টের হস্তক্ষেপ করেন, যে কারণে লোকাল গভর্নমেন্টগুলো কিন্তু ওইভাবে শক্তিশালী হয় না এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে লোকাল গভর্নমেন্ট থেকে এমপিরা বেশি পাওয়ারফুল হয়ে যায়। আমরা সেই ক্ষমতার ভারসাম্যটা রাখার জন্য এই প্রস্তাবনা। অসংখ্য ধন্যবাদ। একই প্রশ্ন আপনার কাছে, যে স্থানীয় যারা স্থানীয় সংসদ সদস্য যারা, তারা আসলে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন, এই সুপারিশ আসলে জাতীয় নাগরিক পার্টি দিয়েছে। আপনাদের মন্তব্য কি? না, এখানে এই বিতর্ক তো দীর্ঘদিনের। আজকে এনসিপির এটা দীর্ঘদিনের, কিন্তু এখানে আপনি দেখতে হবে একটি রাজনৈতিক দল যেন তখন ম্যানিফেস্টো যখন প্রকাশ করে নির্বাচনের আগে জনগণের সামনে সে কিছু কমিটমেন্ট করে, তাই সে কমিটমেন্ট যদি তাকে পূরণ করতে হলে তার এলাকার প্রতি তার তো কাজ করতেই হবে। এবং আপনি দেখবেন সে যদি কমিটমেন্টটা পূরণ না করতে পারে, পরবর্তী জনগণ কিন্তু তার মুখ ফিরিয়ে নিয়ে যায়। এই ক্ষেত্রে একটা বিরাট সংকট কিন্তু রাষ্ট্রীয়ভাবে আছে। অর্থাৎ আপনি জাপানের দিকে তাকান, যে কোনো সময় গভর্নমেন্ট ফল্ট করে। তো বাংলাদেশের মতো একটি দেশ, সেখানে কি অ্যাফোর্ড করার সেই ক্ষমতা আছে? 2 বছর পর একটা নির্বাচন, 6 বছর পর একটা নির্বাচন। যার জন্য কিন্তু আমাদের এখানে দুইটা বিতর্ক আছে। স্থানীয় সরকারের যদি আপনি ন্যূনতম যদি লোকাল প্রশাসনে সম্পৃক্ত না রাখেন, তাহলে একটা অস্থিতিশীলতা দেখ। আরেকটা জিনিস আপনি দেখা যাবেন, আর্টিকেল 70 যদি আপনি বাতিল করে দেন, তাহলে যে কোনো সময় তো গভর্নমেন্ট ফল করবে। এই লাইব্রেরিকে আমাদের মতো তৃতীয় বিশ্বের এই একটা দরিদ্র দেশকে এই ভার বহন করার সক্ষমতা। আর্টিকেল 70 তো অনেক সব দলেরই সমস্যার একটা বিষয় আছে, কিন্তু সেখানে তো আমাদের দল, বিশেষ করে আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি 4টি বিষয় ছাড়া আর্টিকেল 70 আপনি কার্যকর হবে। একটা হলো আপনার আস্থা ভোট, সরকার মানে আস্থা ভোট, সরকার টিকবে কি টিকবে না, আর অর্থ বিল বা অ্যামেন্ডমেন্ট, আর হলো রাষ্ট্রীয় নিরাপত্তা। এছাড়া আপনি যে কোনো বিষয়ে আর্টিকেল 70 প্রযোজ্য হবে না। অর্থাৎ একটা সরকারের স্থিতিশীলতা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি ইমোশনালি একটা কথা বলবেন, আমার বাংলাদেশকে 6 মাস পর একটা নির্বাচন করার সক্ষমতা রাখে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল রাতে আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।